আজকের ভিডিওটিতে আমি ঘনীভবন সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে ঘনীভবন কাকে বলে সেটি জেনে নেব। তো ঘনীভবনের সংজ্ঞায় যেটি বলা হয়েছে যে প্রক্রিয়ায় বায়ুর জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তাকে ঘনীভবন বলে। অর্থাৎ জলীয় বাষ্পের জলকণায় রূপান্তর প্রক্রিয়া হলো ঘনীভবন। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেতে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প যখন জলকণাতে পরিণত হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু আকারের জলকণাতে পরিণত হয়, তখন যে প্রক্রিয়াতে এই জলকণায় পরিণত হয় সেই প্রক্রিয়াটিকেই বলা হয় হচ্ছে ঘনীভবন। আর এক কথায় যদি কেউ জিজ্ঞেস করে যে ঘনীভবন কি বলো, তাহলে বলতে হবে যে জলীয় বাষ্পের জলকণায় রূপান্তরের প্রক্রিয়াই হলো হচ্ছে ঘনীভবন। এরপরেতে আমরা এই ঘনীভবন যে প্রক্রিয়াটি, এই ঘনীভবন প্রক্রিয়ার যে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রকগুলো আছে সেগুলো সম্পর্কে এক এক করে জানব। তো সবার প্রথমে আসি হচ্ছে সম্পৃক্ত বায়ু। অর্থাৎ এই জলীয় বাষ্পের ঘনীভবন হতে গেলে, অর্থাৎ এই বায়ুতে যে জলীয় মানে বায়ুরকে সম্পৃক্ত অবস্থায় পৌঁছাতে হয়, মানে সম্পৃক্ত হতে হয়, না হলে এই ঘনীভবন মানে প্রক্রিয়াটি ঘটে না। তো এই সম্পৃক্ত বায়ু সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে এক এক করে জানতে হবে। তো প্রথমেই আসি, দেখো যে যে কোনো বায়ুর এই জলীয় বাষ্প ধারণ বা গ্রহণ করার একটা নির্দিষ্ট ক্ষমতা বা সীমা আছে। আর এই যে ক্ষমতাটা বা যে সীমাটা, এই সীমাটা নির্ভর করে ওই বায়ুর উষ্ণতার উপরে। তো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বায়ুর যে বায়ুমণ্ডলের যে উষ্ণতা, সেই উষ্ণতা হচ্ছে ভিন্ন ভিন্ন হয় অঞ্চল ভেদে। বায়ুমণ্ডলের উষ্ণতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং সেই অনুযায়ী পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে এক একটা অঞ্চলের বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আলাদা আলাদা হয়ে থাকে। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই বায়ুতে যে জলীয় বাষ্প যে ধারণ করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু নির্ভর করে এই উষ্ণতার উপরেতে। আর কি ব্যাপার হয় দেখো, যে এই উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা বাড়ে। অর্থাৎ বায়ু যত উত্তপ্ত হয় তত কিন্তু সেই বায়ু জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে থাকে, আরো বেশি পরিমাণেতে বায়ু জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার উষ্ণতা যখন কমে যায় তখন কিন্তু বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে আমাদের পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলো তুলনামূলকভাবে উষ্ণ অঞ্চল, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চল, সেইখানেতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। কারণ উষ্ণতা যেহেতু বেশি, তাই এই অঞ্চলের যে বায়ু, সেই বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার যে ক্ষমতা সেটা যথেষ্ট বেশি। সেই তুলনায় নাতিশীতোষ্ণ বা মেরু অঞ্চলের বায়ু শীতল থাকে, যে কারণেতে এখানেতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে। আর একটা বিষয় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের দেশে যখন বা বিশেষ করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেতে যখন শীতকাল আসে তখন দেখবে বায়ু শুষ্ক হয়ে পড়ে। কারণ কি? তার কারণটা হচ্ছে শীতলতা। অর্থাৎ শীতকালে বায়ু ঠান্ডা থাকে, যে কারণেতে জলীয় বাষ্পটা কম থাকে। আর গরমের সময় যেরকম ধরো এখন এই সময়তে যে প্রচণ্ড গরম, দেখবে যে বায়ুতে জলীয় বাষ্প পরিমাণটা বেশি থাকে এবং যে কারণেতে আমাদের ঘাম হয়, একটা অস্বস্তিকর আ পরিস্থিতি তৈরি হয়ে থাকে। তো এটা মনে রাখবে যে বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার যে ক্ষমতা, সেটা উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়ে, আর উষ্ণতা যখন কমে যায় তখন জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কিন্তু কমে আসে। এবারেতে আমরা এই যে সম্পৃক্ত বায়ুর যে সংজ্ঞাটি, মানে কাকে বায়ুর সম্পৃক্ততা বলে, মানে বায়ু কখন সম্পৃক্ত হয় সেটা এবারেতে দেখে নিই। তো দেখো এখানে বলছে যে যখন কোনো নির্দিষ্ট উষ্ণতার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন তাকে সম্পৃক্ত বায়ু বলে। আর এই সম্পৃক্ত না হওয়া পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে ঘনীভবন প্রক্রিয়াটি ঘটবে না। এবার বায়ু সম্পৃক্ত হয়ে পড়লো, তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল। তারপরেতে কি হয় দেখো, যে এই যে সম্পৃক্ত বায়ুর উষ্ণতা কমে গেলে ওই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও হ্রাস পায়। তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়। এবারেতে ঘনীভবনের আরেকটি যে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো সবার প্রথমেতে আমরা জানি যে এই যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, যে কোনো কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে
প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই একই উষ্ণতায় ওই একই আয়তনের বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বায়ু সম্পৃক্ত হয় এবং দ্রুত ঘনীভবন ঘটে। অর্থাৎ বায়ু শুধু সম্পৃক্ত হলেই মানে আপেক্ষিক আর্দ্রতা যতক্ষণ পর্যন্ত 100%-তে না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জলীয় বাষ্প মানে বায়ু তো সম্পৃক্ত হবে না, আর বায়ু সম্পৃক্ত না হলে ঘনীভবন প্রক্রিয়াটিও ঘটবে না। তাহলে মানে শুধু আ মানে সম্পৃক্ততার পরেতেই কিন্তু আপেক্ষিক আর্দ্রতা আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। মানে যতক্ষণ পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা 100% না হচ্ছে, ততক্ষণ পর্যন্তও কিন্তু এই ঘনীভবন প্রক্রিয়াটি ঘটবে না। এবারেতে আমরা আসি হচ্ছে এই যে ৩ নাম্বার আরও একটি গুরুত্বপূর্ণ যে নিয়ন্ত্রক যেটা, সেটা হচ্ছে শিশিরাঙ্ক বা শিশিরাঙ্ক উষ্ণতা। তো কাকে বলে এই শিশিরাঙ্ক? যে উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকেও বলা হয় হচ্ছে শিশিরাঙ্ক উষ্ণতা। ঠিক আছে? অর্থাৎ যে উষ্ণতায় বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, সেই উষ্ণতাকেই কিন্তু শিশিরাঙ্ক উষ্ণতা বলছে। আচ্ছা, তো এই শিশিরাঙ্ক উষ্ণতায় কি হচ্ছে যে বায়ু তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্প ত্যাগ করে, তখন ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায়। অর্থাৎ শিশিরাঙ্ক উষ্ণতাতে না পৌঁছানো পর্যন্তও কিন্তু বায়ু আ মানে বায়ুতে থাকা জলীয় বাষ্প কিন্তু ঘনীভূত হবে না। ঠিক আছে? তো এই ৩ টে মানে সম্পৃক্ততা, বায়ুর সম্পৃক্ততা, আপেক্ষিক আর্দ্রতা এবং তার সঙ্গে হচ্ছে শিশিরাঙ্ক উষ্ণতা। তো এই যে শিশিরাঙ্ক মানে এই ৩ টে হচ্ছে ঘনীভবনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই ঘনীভবনের যে প্রক্রিয়াটি, কিভাবে এই ঘনীভবন প্রক্রিয়াটি ঘটে। তো দুটো প্রধান প্রক্রিয়ার মাধ্যমেতে এই ঘনীভবন প্রক্রিয়াটি ঘটে থাকে। একটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে ডায়াবেটিক প্রক্রিয়া। তো অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়াটিতে কি হয় না, যে প্রক্রিয়ায় কোনো একটি নির্দিষ্ট আয়তনের বাতাসে তাপের হ্রাস কিংবা সংযোজন কোনোটাই হয় না, তাকে অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া বলে। অর্থাৎ বায়ুতে কোনো তাপের মানে তাপ সংযোজিতও হয় না, আবার তাপ কমেও যায় না, মানে হ্রাসপ্রাপ্তও হয় না। তো এইভাবে যখন বায়ু শীতল হয়, যে তাপের কোনো সংযোজন বা হ্রাস কোনোটাই না হয়ে বায়ু শীতল হচ্ছে, তখন এই প্রক্রিয়াটাকে বলছে হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াতে বাতাসের সংকোচন কিংবা প্রসারণের সময় পারিপার্শ্বিক অঞ্চল থেকে কোনো তাপের বিনিময় হয় না। এটা খুব ইম্পর্টেন্ট কথা এই প্রক্রিয়ার, যে এই প্রক্রিয়াতে যখন বাতাস সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে, তখন কিন্তু তাপের বিনিময় কিন্তু হয় না। পারিপার্শ্বিক অঞ্চলের সঙ্গে কিন্তু কোনোভাবে তাপের বিনিময় কিন্তু হয় না। আর এই প্রক্রিয়ায় ঘনীভবন যখন হয়, তখন লিন তাপ মুক্ত হয় এবং বাতাস আরো শীতল হয়ে পড়তে থাকে। এইটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া। এবারে আসি হচ্ছে ডায়াবেটিক প্রক্রিয়া। তো ডায়াবেটিক সম্পূর্ণ অ্যাডিয়াব্যাটিকের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কি হচ্ছে দেখো, যে মানে যে প্রক্রিয়ায় পারিপার্শ্বিক অঞ্চলের সঙ্গে উপস্থিত তাপের বিনিময় ঘটে থাকে, তাকে হচ্ছে ডায়াবেটিক প্রক্রিয়া বলে। মানে এই প্রক্রিয়াতে কি হচ্ছে, যে অঞ্চলের বায়ু তার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে, সেই অঞ্চল বা পরিবেশের সেই মধ্যে বায়ুস্থিত তাপের একটা বিনিময় ঘটে। তাপ সংযোজিত হতে পারে বা তাপ হ্রাসপ্রাপ্তও হতে পারে। আর এই প্রক্রিয়ায় বায়ুস্থিত তাপ কি হয়? বেরিয়ে যায়, মানে হ্রাস পায়, অথবা তাপ সংযোজিত হয়। আর সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের মধ্যে তাপের এই বিনিময়টা ঘটে। মানে আমরা অ্যাডিয়াব্যাটিকে দেখেছি যে তাপের কোনো বিনিময় হয় না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে এখানেতে কিন্তু তাপের বিনিময় হয়ে থাকে। আর কি হয়, এই যে বায়ুস্থিত তাপের যখন মুক্তি ঘটে, তখন কি হয়, বাতাস শীতল হয় এবং ঘনীভবন প্রক্রিয়াটি ঘটে থাকে। যে এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ঘনীভবনের বিভিন্ন রূপ, কত রকমের ঘনীভবন হয়ে থাকে। তো এগুলো তোমরা জানো, এরা মাধ্যমিকেতেও ছিল, মাধ্যমিকে তো তোমরা পড়েছো। তো আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে শিশির। তো শিশির কি? না, এই শীতের মেঘমুক্ত রাত্রিরে যখন বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে দ্রুত ঘনীভূত হয়ে ছোট জলকণায় পরিণত হয়ে যায় এবং ঘাস, গাছের পাতা, খড়ের চালের উপরেতে এই শিশির তখন জমা হয়। মানে বিন্দু আকারে তোমরা সবাই দেখেছো শীতকালেতে, যে ঘাস, পাতার উপরেতে বিন্দু মানে জল জমা হয়। তো এই জলটা হচ্ছে বায়ুমণ্ডল স্থিত যে জলীয় বাষ্প, যেটা
ওই শীতলতার সংস্পর্শে মানে শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে পড়েছে সেই জলীয় বাষ্পটি এবং বিন্দু, বিন্দু আকারে জলকণার আকারেতে গাছের পাতা বা ঘাসের উপরেতে পড়ে। আচ্ছা। তো শিশির একটা জিনিস সবসময় জানবে যে শিশির কিন্তু পড়ে না, শিশির কিন্তু জমে। অর্থাৎ বায়ুস্থিত যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প বিন্দু, বিন্দু জলকণায় পরিণত হয়ে এই ঘাস বা পাতার উপরেতে কিন্তু জমে। শিশির জমে। তারপরে আসছে দেখো তুহিন। তুহিন হচ্ছে দেখো যে ভূপৃষ্ঠের জমাট বাঁধা ক্ষুদ্র কণা বিশিষ্ট তুষার কেলাসকে তুহিন বলে। কোনো স্থানের বায়ুর উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে সেখানকার জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তুহিন সৃষ্টি করে। মানে শিশিরটা জমে যায়। আর জলীয় বাষ্প শিশিরাঙ্কে পৌঁছালে জলবিন্দু রূপে শিশির গঠন করে। আবার উষ্ণতায় হিমাঙ্কের নিচে হিমাঙ্কে নেমে গেলে শিশির বিন্দু তুহিনে পরিণত হয়। মানে শিশিরের যে জলকণাটি মানে পৃথিবীর ভূপৃষ্ঠের উপর যে সমস্ত জায়গাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মানে 0 ডিগ্রির নিচে যেখানেতে থাকে, সেখানেতে কি হয় না তখন জলটা কিন্তু আর তরল হিসেবেতে ঘাসের উপরেতে বা পাতার উপরেতে যখন জমা হয় না। তখন বরফ বা আ রূপে হচ্ছে আ জমা হয়ে থাকে। তো সেই যে ক্ষুদ্র, ক্ষুদ্র আ যে 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 মানে বরফ যেটা সেইটাকেই কিন্তু বলা হচ্ছে তুহিন। ঠিক আছে? তো এইটা। এরপরে আছে কুয়াশা। খুব কমন একটা উদাহরণ কুয়াশা। আমরা সবাই দেখেছি কুয়াশা। তো ভূপৃষ্ঠের নিকট জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হয়ে ঘনীভূত হলে অজস্র ক্ষুদ্র, ক্ষুদ্র জলকণার সৃষ্টি করে এবং বায়ুতে ভেসে বেড়ায়। এই ভাসমান জলকণাগুলিকেই বায়ু অস্বচ্ছ করে তোলে এবং দৃশ্যমানতার হ্রাস ঘটায়। একে কুয়াশা বলে। শীতকালে আমরা প্রত্যেকেই কুয়াশা কম বেশি দেখে থাকি যে কুয়াশা হয়ে যায় এবং কিভাবে সেই সাদা একটা ঝাপসা পরিবেশ তৈরি করে যায় যেটা দৃশ্যমানতাকে অ্যা মানে হ্রাস করে দেয়। আর এই কুয়াশার জন্যে কি হয়? বিমান চলাচল, ট্রেন চলাচল এমনকি রাস্তাতে গাড়ি চলাচলেও খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। কারণ কিছু দেখতে পাওয়া যায় না, একদম সাদা রঙের। এই কুয়াশা হচ্ছে বায়ুস্থিত জলীয় বাষ্প ক্ষুদ্র, ক্ষুদ্র এই জলকণাতে পরিণত হয়ে যখন বায়ুতে ভেসে বেড়ায়, বিভিন্ন ধূলিকণা কে আশ্রয় করে যখন এগুলো ভেসে বেড়ায় তখন সেটাকে কুয়াশা বলছে। এরপরে আসছে হচ্ছে রাইম। রাইমটা হচ্ছে দেখো যে শীতের এই শীতল মেঘের জলকণা ও কুয়াশা যখন কোনো শীতল বর্ষকে স্পর্শ করে, তখন ওই জলকণা তুষার কেলাসে পরিণত হয়ে যায়। একে রাইম বলে। অর্থাৎ বায়ুস্থিত যে সমস্ত জলকণা যেগুলো থাকে বা কুয়াশা যখন হচ্ছে কোনো খুবই ঠান্ডা কোনো বস্তুকে যখন স্পর্শ করে তখন কিন্তু ওগুলো তুষারেতে পরিণত হয়ে যায়। তো তখন সেটাকে বলা হয় হচ্ছে রাইম। মানে কুয়াশা যখন মানে তুষারে পরিণত হচ্ছে, তুষার কেলাসে যখন পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে রাইম। মিস্ট বলে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে দেখো যে এই ঘনীভবনের ফলে সৃষ্ট শীতল বায়ুতে ভাসমান ক্ষুদ্র, ক্ষুদ্র জলবিন্দুর মেঘকে মিস্ট বলে। যা ভূপৃষ্ঠের নিকট বায়ুমণ্ডলে অনুভূমিক দৃশ্যমানতা কমিয়ে দেয়। আর ঘনীভবনের ফলে কুয়াশা সৃষ্টি না হয় কুয়াশার মতো দেখতে একটি হালকা অস্বচ্ছ আবরণ সৃষ্টি করে। তো এটাকে মিস্ট বলা হয়ে থাকে। এরপরে একটা আছে হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়াশা হচ্ছে যে এই কলকারখানা, যানবাহন ইত্যাদি থেকে নির্গত দূষিত ধোঁয়া ও কুয়াশা যখন মিশ্রিত হয়ে যে অস্বচ্ছ আবরণ শিল্প অঞ্চল এবং শহর অঞ্চলগুলোতে তৈরি হয়, সেগুলোকে ধোঁয়াশা বলা হয়। শীতের সময়তে বিকেলের দিকেতে এই ধোঁয়াশা প্রায়ই শহর অঞ্চল এবং শিল্প অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। যেখানে দূষিত বায়ু এবং কুয়াশা দুটো একসঙ্গে মিক্সড হয়ে একটা মানে ধূসর অস্বচ্ছ একটা আবরণ তৈরি করে। এরপরেতে যেটা আসছি যেটা হচ্ছে ঘনীভবনের সবথেকে বড় রূপ যেটা, সেটার নাম হচ্ছে মেঘ। আকাশে যে আমরা মেঘ ভেসে দেখে মানে দেখি সেই মেঘ কিন্তু ঘনীভবনের মানে জলীয় বাষ্পের ঘনীভবনের সবথেকে বড় রূপই হচ্ছে এই মেঘ। দেখো এই মেঘের ক্ষেত্রে কি হয়? দেখো যে মেঘ হলো জলীয় বাষ্পের ঘনীভবনের সবচেয়ে বড় রূপ এবং ঊর্ধ্বাকাশে ভাসমান ঘনীভূত জলকণার পুঞ্জকে মেঘ বলে। আকাশেতে যে মেঘ ভেসে বেড়ায়, সেই মেঘ কিন্তু আর কিছুই না ঘনীভূত ক্ষুদ্র, ক্ষুদ্র জলকণার মানে পুঞ্জ বা জলকণার সমষ্টি। আর কিভাবে এই মেঘটা হচ্ছে দেখো যে জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু শীতল হয়ে শিশিরাঙ্ক অতিক্রম করলেই সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র, ক্ষুদ্র জলকণায় পরিণত হয় বা তুষারকণায় পরিণত হয়। আর এই ক্ষুদ্র, ক্ষুদ্র তুষারকণা ও জলকণাগুলি বায়ুতে উপস্থিত সূক্ষ্ম ধূলিকণা, লবণকণা ইত্যাদিকে আশ্রয় করে মেঘ রূপে ভেসে বেড়ায়। অর্থাৎ যে মেঘের যে জলকণাগুলো হয় বা তুষারকণা যেগুলো হয় সেগুলো খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র হয় এবং যেগুলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের যে ধূলিকণা বা লবণকণা রয়েছে যেগুলোকে সামগ্রিকভাবে যে অ্যারোসল আমরা বলি, তো সেই ধূলিকণা, লবণকণাকে আশ্রয় করে মানে জলাকর্ষী যে কণাগুলো থাকে, যেগুলো জলকণাকে খুব সহজে আকর্ষণ করতে পারে, সেই সমস্ত কণাগুলো মাধ্যমেতে এই
বাতাসেতে ভেসে বেড়ায়, বায়ুমণ্ডলেতে ভেসে বেড়ায়, যেটাকে আমরা মেঘ হিসাবে দেখি। তো এইটাই হচ্ছে আজকের আলোচনা, যেটার মাধ্যমেতে আমি ঘনীভবন প্রক্রিয়া এবং তার যে রূপভেদ সে সম্পর্কে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।